গল্পের বাক্সবাই রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি সমরেশ মজুমদারের লেখা একটি উপন্যাস বুকের ঘরে বন্দি আগুন। আজ শোনাব উপন্যাসটির দ্বিতীয় পর্ব। ভোর হতে না হতেই এঁটো বাসন নিয়ে নদীতে গিয়ে চটপট ধুয়ে নিয়ে সে জল ভেঙে ওপারে চলে এলো। এখনো সূর্য ওঠেনি। এদিকটাই একের পর এক বাবুদের কোয়ার্টার্স। এত ভোরে তাদের ঘুম ভাঙার কথা নয়, কিন্তু এখানে না আসা ছাড়া তার মাথায় অন্য উপায় এলো না। একটু আলো ফুটলে ডাক্তারবাবুর কোয়ার্টার্সের দরজা খুলল কাজের লোক। এতোয়ারিকে দেখে জিজ্ঞাসা করল, ডাক্তারবাবুর সঙ্গে দেখা করতে এসেছ? হবে না, এখন উনি ঘুমোচ্ছেন। অসুখ বিসুখ হলে হাসপাতালে যখন যাবেন তখন দেখা করো। কিন্তু আমার যে এখনই ওর সঙ্গে দেখা করা দরকার, জোর দিয়ে বলল এতোয়ারি। এই সময় ভেতর থেকে বেরিয়ে এলেন ডাক্তারবাবুর স্ত্রী। হেসে বললেন, হোমা তুমি এই ভোরবেলায় এসেছ? ডাক্তারবাবুকে দরকার নিশ্চয়ই। হ্যাঁ, আমার মা হাসপাতালে ভর্তি হয়ে আছে, আবার বাবারও শরীর হঠাৎ খারাপ হয়েছে। আমি যদি আজ হাসপাতালে যেতে না পারি তাহলে ডাক্তারবাবুকে ছুটি দেবেন? বেশ কাতর গলায় কথাগুলো বলল এতোয়ারি। এ কথা ওকে বলার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে না। আমি ওকে বলবো তোমাকে একটা দিন ছুটি দিতে। কিন্তু তোমার বাবাকে তো হাসপাতালে আনা উচিত। না, সেরকম খারাপ হয়নি, হলে নিয়ে যাব। ঠিক আছে, তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। ডাক্তারবাবুর স্ত্রী হাসলেন। সকালে রান্না শেষ করে বারান্দায় বসেছিল এতোয়ারি। ঘুম থেকে উঠে বাবা মুখ হাত ধুয়ে এক বাটি মুড়ি খাওয়ার পরে ভালো জামা পরে ঘরে বসে আছে। হাসপাতালে যাওয়ার সময় বাবা জামা পরে গিয়েছিল, না হলে সারাক্ষণ তো খালি গায়ে থাকে। ব্যাপারটা ঠিক বুঝতে পারছিল না এতোয়ারি। এই সময় তার কপাল টনটন করে উঠল। ডাক্তারবাবু বলেছেন ওটা কিছুদিন করবে, এটা নিয়ে ভাবার কিছু নেই। হঠাৎ মুখ ঘোরাতেই এতোয়ারি লোকটাকে দেখতে পেল। ডোরাকাটা পাজামার উপর নীল শার্ট পরে হাতে ব্যাগ ঝুলিয়ে দাঁত বের করে হেঁটে আসছে। কয়েক সেকেন্ড লাগলো বুঝতে। তারপরে সে তড়াক করে উঠে ঘরের ভেতর চলে গেল। বাবা বসেছিল ছোট্ট জলচৌকির উপরে। তাকে ওইভাবে ঘরে ঢুকতে দেখে ঠোঁটে হাসি ফুটল। এতরে সোজা বাবার সামনে এলো। ওই লোকটা কেন আসছে? বাবা চোখ বন্ধ করল। কোন লোকটা? তুমি জানো না আমি কার কথা বলছি? ও কেন আসছে? তা আমি কি করে বলবো? কি করে বলবে মানে? আমি কার কথা বলছি তা নিশ্চয় বুঝতে পারছো। তুমি তো এই ঘরে বসে বুঝে গেলে। বাবা, চালাকি করো না? বেশ জোরে প্রশ্নটা জিজ্ঞাসা করল এতোয়ারি। এই সময় বাইরে থেকে গলা ভেসে এলো, এসে গেছি, ভেতরে আসবো? সঙ্গে সঙ্গে বাবা ঠোঁটে আঙুল চাপা দিল। তারপর গলা তুলে বলল, হ্যাঁ হ্যাঁ এসো, ভেতরে এসো। লোকটা দরজায় এসে দাঁড়ালো। প্রথমে তার চোখ গেল এতোয়ারির মুখের দিকে। সঙ্গে সঙ্গে চোখ দুটো বিস্ফারিত হল। নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না লোকটা। তার মুখ থেকে শব্দ বের হলো, বাহ। চোখ ছোট হলো, কপালে ভাঁজ পড়ল এতোয়ারির। লোকটা ঘরের ভেতর ঢুকতেই সে হনহন করে বাইরে বেরিয়ে এলো। কোথায় যাবে ঠাউর না করে খানিকটা হেঁটে সে বটগাছটার কাছে এসে ধুনো বুড়োকে দেখতে পেল। 3 মাথা এক হওয়া বুড়োটাকে রোজ বাড়ির লোক এখানে বসিয়ে দিয়ে যায়। দুপুরে নিয়ে গিয়ে স্নান পায়খানা করিয়ে আবার রাত পর্যন্ত এখানেই ফেলে রেখে যায়। ধনু বুড়োর হাতে একটা লাঠি আছে, যার সাহায্যে পাশের জঙ্গলে জল বিয়োগ করে আসে। আর সারাক্ষণ হাঁটুতে মুখ গুজে যে ভাবনা ভাবে, তা এই লাইনের এমন কেউ নেই যে জানে না।
এতোয়ারির মাথা এত গরম হয়ে গিয়েছিল, সে আর কিছু ভাবতে না পেরে ধনু বুড়োর পাশে এসে বসল। ধনু বুড়ো তার দিকে তাকালোও না। কিছুক্ষণ পরে একটা বড় শ্বাস ফেলল এতোয়ারি। তারপর ধনু বুড়োর দিকে তাকালো। সে যখন ছোট ছিল তখন ধনু বুড়োর কাছে শুনতে পেত অনেক কাহিনী। এই চা বাগান তার দেশ নয়, তার দেশ বহু দূরে। রেলগাড়িতে চড়ে যেতে হয়। সেই দেশ থেকে সে চা বাগানে এসেছিল বাবা মায়ের সঙ্গে। যখন কেউ জিজ্ঞাসা করে, ও ধনু বুড়ো, এখন তোমার বয়স কত হলো? ধনু বুড়ো মুখ তোলে। ঘোলাটে হয়ে যাওয়া চোখ আকাশের দিকে তুলে অনেকক্ষণ ভাবে। তারপর উত্তর খুঁজে না পেয়ে আবার মুখ নামিয়ে নেয়। আজ এতবারই নিচু গলায় ডাকল, ও ধনু বুড়ো, ধনু বুড়ো, শুনতে পাচ্ছ? এতোয়ারি ধনু বুড়োর খালি পিঠে তার বাঁ হাতটা রাখল। শীতের কয়েক মাস ছাড়া ধনু বুড়োর বাড়ির ছেলেরা তাকে শুধু নেংটি পরিয়ে রেখে দেয় দিনরাত। ধনু বুড়ো মুখ তুলল, ঘাড় ঘুরিয়ে এতোয়ারিকে দেখে ফিক করে হাসল। এতোয়ারি জিজ্ঞাসা করল, ধনু বুড়ো, তোমার দেশে যাবে? যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না ধনু বুড়ো। এতোয়ারি বলল, আমি চাকরি করছি, মাইনে পাবো, সেই টাকায় টিকিট কেটে রেলে চড়ে তোমাকে নিয়ে তোমার দেশে যাব। তুমি যাবে তো? কাঁপা হাতে ধীরে ধীরে এতোয়ারির হাত শক্ত করে ধরল ধনু বুড়ো। সত্যি? হ্যাঁ, তুমি রাজি হলে আমি এখানে থাকব না, এতোয়ারি বলল। ধীরে ধীরে অপূর্ব এক আলো ফুটে উঠল ধনু বুড়োর মুখে। ধনু বুড়োর এমন মুখ এতোয়ারি কখনো দেখেনি। সে জিজ্ঞাসা করল, তোমার দেশে যেতে হলে কোন স্টেশনে নামতে হয়? কোথাকার টিকিট কাটতে হয়? বুড়ো হাঁ করল, যেন কথা হাতড়াল, কিন্তু খুঁজে পেল না। নামটা তোমার মনে নেই? ছেলেবেলায় তোমাকে বলতে শুনেছি। এবার ধনু বুড়োর মুখ দেখে মনে হলো সে প্রাণপণে চেষ্টা করেও বিফল হচ্ছে। পিঠে আলতো আদর করল এতোয়ারি, বলল, ঠিক আছে, ধীরে ধীরে মনে করার চেষ্টা করো। এই সময় দূর থেকে একটা বাচ্চা ছুটে এলো ওদের সামনে। ও পিসি, তোমাকে তোমার বাবা ডাকছে, বলে ছুটে চলে গেল অন্যদিকে। যা যা, খসখসে গলায় বলল ধনু বুড়ো। আমি ভাবি, নামটা কি যেন, ঠিক মনে পড়ে যাবে, ভাবিস না, বলে বুড়োর মাথা দুই হাঁটুর উপর নেমে গেল। চোখের পাতা বন্ধ হল। হঠাৎ এতোয়ারির মনে হলো সে যেন পালিয়ে বেড়াচ্ছে। ওই নির্লজ্জ লোকটাকে যা বলার তা সামনাসামনি বলাই উচিত। এতোয়ারি বড় বড় পা ফেলে নিজেদের ঘরের দরজায় পৌঁছতেই হাঁড়িয়ার কটুগন্ধ টের পেল। বাবা বলল, এই যে এসে গিয়েছিস, জামাইকে একটু খাতির যত্ন কর, তোর মা ঘরে থাকলে সে সব করত। থমথমে মুখে লোকটার দিকে তাকালো এতোয়ারি। এই, লজ্জা করে না তোমার তা জানি, কিন্তু এতখানি নির্লজ্জ তুমি? এত লোক রোজ মরে যাচ্ছে, তোমার কেন মরণ হয় না? কোন মুখে তুমি এ বাড়িতে এসেছো? হ্যাঁ? বাবা বলল, এতি চুপ কর, ভুলে যা আগের কথা। আমি ওকে ক্ষমা করে দিয়েছি, ছেলে মানুষ তো, একটা ভুল করে ফেলেছে। বাহ, তুমি কিরকম বাপ? লোকটা এসে তোমাকে হাঁড়িয়ে খাওয়ালো আর তুমি সব ভুলে আমাকে ক্ষমা করতে বলছো? তুমি বাপ না কসাই? চিৎকার করলো এতোয়ারি। যা মুখে আসছে তাই বলছিস। চাকরি পেয়ে তোর পা ভারী হয়ে গেছে, জামাই এসে ক্ষমা চেয়েছে তা জানিস? হাড়িয়ার বোতলে চুমুক দিল বাবা। লোকটা দাঁত বের করে হাসল। আহা, মাথা তো গরম হতেই পারে, একসময় তো বেচারা খুব কষ্ট পেয়েছে, দোষ তো আমারই। আর একটা চুমুক দিয়ে বাবা বলল, দেখ, ও নিজের দোষ স্বীকার করছে,
আরে, মানুষ তো চিরকাল একরকম থাকে না। কোমরে দুটো হাত রেখে এতোয়ারে জিজ্ঞাসা করল, কেন এসেছো এখানে? তোর জন্য খুব মন কেমন করছিল, তাই চলে এলাম। তোর বাপের কাছে ক্ষমা চাইলাম, আমাকে ক্ষমা করে দিন। আরে, আমি যত অন্যায় করে থাকি, তবু তো আমি তোর স্বামী, জন্ম জন্মান্তরের সম্পর্ক। হ্যাঁ, লোকটা বলল। বোতল থেকে হাঁড়িয়া গলায় ঢেলে বাবা বলল, জামাই বলেছে ওর আর টাকা চাই না। উফ, আমার মাথার উপর থেকে পাহাড় সরে গেল। ওঠো, ওঠো বলছি, ফের যদি এখানে দেখি তাহলে তোমার পা ভেঙে দেব। দৌড়ে ঘরের কোণে গিয়ে একটা বড় কাটারি তুলে এতোয়ারি ঘুরে দাঁড়ালো। দ্রুত উঠে দাঁড়ালো লোকটা। তারপর এতোয়ারির বাবার সামনে গিয়ে হাত পাতল। দাও, এই পাগলি মেয়ে মানুষটাকে আমার চাই না। দাও, টাকা ফেরত দাও। অবাক হয়ে এতোয়ারি দেখল বাবা গোল করে পাকানো নোটগুলো বেশ অনিচ্ছায় লোকটাকে ফেরত দিল। টাকা পাওয়া মাত্র হনহনিয়ে বেড়ে গেল লোকটা। এতোয়ারি কাটারি হাতে এগিয়ে এলো বাবার সামনে। ছি, তুমি না আমার বাবা? লজ্জা, কি লজ্জা! ছি, আজ দুপুরে তোমাকে কোনো খাবার দেব না। গেল, গেল ওই বিষ। হনহন করে রান্না করা খাবার নিয়ে এতোয়ারি সোজা চলে এলো ধনু বুড়োর সামনে। খাবার তার সামনে রেখে বলল, ও বুড়ো, খিদে পেলে খেয়ে নিও, আমি পরে পাত্রটা নিয়ে যাব। বুড়ো মুখ তুলে খাবার দেখল, তার মুখে হাসি ফুটল। বলল, যাবি তো? যাব, কিন্তু স্টেশনের নামটা মনে পড়েছে? এতোয়ারি জিজ্ঞাসা করল। পড়বে, পড়বে, ঠিক মনে পড়বে। ধনু বুড়ো মাথা নাড়ল। এখন দুপুর শুরু হতে দেরি নেই। এতোয়ারি হাঁটতে হাঁটতে হাসপাতালে চলে এলো। প্রথমে দেখা হয়ে গেল বড় নার্সের সঙ্গে। তোর বাবা এখন কেমন আছে? ভালো, মুখ নিচু করে বলল এতোয়ারি। ছুটি যখন নিয়েছিস তখন আজ এলি কেন? বড় নার্স বলে গেল। এতোয়ারি চুপচাপ মায়ের বিছানার পাশে এসে দেখল মা পাশ ফিরে ঘুমোচ্ছে। একটা টুল টেনে মায়ের মাথার পাশে বসল সে। এই সময় ছোট নার্স এগিয়ে এসে নিঃশব্দে ঠোঁটের উপর আঙুল চেপে ইশারা করল কথা না বলতে। এতোয়ারে উঠে দাঁড়াতেই ইশারায় তাকে বসতে বলে ছোট নার্স অন্য কাজে চলে গেল। নিঃশব্দে আবার টুলের উপর বসল এতোয়ারি। মায়ের শীর্ণ শরীরটা মরার মতো বিছানায় পড়ে আছে। দেখে মনে হচ্ছে বহুকাল পরে মা এখন তৃপ্তির ঘুম ঘুমোচ্ছে। বেশ অনেকক্ষণ পরে চোখ বন্ধ করেই পাশ ফিরল মা। আর তখনই একটা কাক জানলার উপর বসে কর্কশ গলায় চেঁচিয়ে উঠল। সেই শব্দে মায়ের চোখের পাতা খুলে গেল। একটু বিরক্তির ছাপ ফুটল মুখে। তারপর পাশ ফিরতেই মা মেয়েকে দেখতে পেল। বুঝতে একটুখানি সময়, তারপরে হাত বাড়িয়ে দিল। সে হাতের স্পর্শ পেয়ে এতোয়ারির বুকে বর্ষার ডুডুয়া নদী যেন ঝাঁপিয়ে পড়ল। অনেক কষ্টে সে নিজেকে সামলে মায়ের হাত ধরে জিজ্ঞাসা করল, কেমন লাগছে এখন? কিছুক্ষণ হাত ধরে থেকে মা জিজ্ঞাসা করল, কি হয়েছে? ঢোক গেল এতোয়ারি। কোনো মতো বলল, কিছু না। এই সময় ছোট নার্স ফিরে এলো। কি, মাকে কেমন দেখছিস? কথা বলছে। চোখ মুছল এতোয়ারি। মা কথা বলছে আর তুই চোখ থেকে জল ফেলছিস? কি বোকা মেয়ে রে তুই! তোর মাকে ইচ্ছে করলে বাসায় নিয়ে যেতে পারিস, আর যদি চাস তাহলে আর একটা দিন এখানে রেখে দিতে পারিস। হাসপাতালের আরও 2টো বেড খালি হয়েছে, নতুন পেশেন্ট এলে অসুবিধা হবে না। ছোট নার্স হাসি মুখে কথাগুলো বলল। কিন্তু ডাক্তারবাবু তো একদিন থাকতে বলেছিলেন। এতোয়ারি বলল। সেটা কাল বলেছিলেন, আজ সকালে তোর মায়ের প্রেশার দেখে বলেছেন
যদি তোদের ইচ্ছে হয় তাহলে আজ এখানে থাকতে পারিস। ছোট নার্স চলে গেল। মা মাথা নাড়ল। না, আমি আজ ঘরে ফিরে যাব। কেন? মায়ের কপাল হাত বুলিয়ে দিল এতোয়ারি। আমি এখন ভালো আছি। কাল একটু মাথা ঘুরে যেতে হাসপাতালে ভর্তি করে দিল। আমার শরীর ঠিক আছে। না, ঠিক থাকলে ডাক্তারবাবু রাখতে চাইতো না। তুই সব বুঝে গিয়েছিস। চোখ বন্ধ করে কিছুক্ষণ বাদে মা বলল, আমি এখানে আরামে ঘুমোবো, ভালো ভালো খাবার খাবো, আর তোরা? কথা শেষ করল না মা। ঠিক আছে, আর একটা দিন এখানে থাকো, ডাক্তারবাবু যখন বলেছেন। হঠাৎ মা জিজ্ঞাসা করল, তুই কেমন আছিস? আমার অপারেশনের ঘা তো কবে শুকিয়ে গিয়েছে, এই দাগটা বোধহয় কোনোদিন মিলিয়ে যাবে না। হাসার চেষ্টা করল এতোয়ারি। হঠাৎ শক্ত করে মেয়ের হাত ধরল মা। এতোয়ারি অবাক হয়ে তাকালো মায়ের মুখের দিকে। তার চোখে চোখ রেখে মা বলল, আমি আবার তোর বিয়ে দেব। পাগল, একবার তো দিয়েছিলে, তাতে শিক্ষা হয়নি? মুখ ফেরালো এতোয়ারি। তখন তুই এরকম ছিলি না। মায়ের কথা শেষ হতেই ছোট নার্স খানিকটা দূরে দাঁড়িয়ে আবার ঠোঁটে আঙুল চাপল। মা চোখ বন্ধ করলে এতোয়ারি স্বস্তির শ্বাস পড়ল। এই সময় মাকে বাবার কীর্তির কথা বলাটা ঠিক হতো না। সন্ধ্যের মুখে ঘরে ফিরে এতোয়ারি দেখল তার বাবা চিত হয়ে শুয়ে আছে। বুক ওঠানামা করছে বলে বোঝা যাচ্ছে মরে যায়নি। পাশে হাঁড়ি আর খালি বোতল। সারাদিন পেটে কোনো খাবার যায়নি। এখন এতোয়ারি দুটো খালি বোতল দেখতে পেল। ওই বদমাশ লোকটা শ্বশুরের জন্য দুটো হাঁড়ি আর বোতল নিয়ে এসেছিল। একরাশ বিরক্তি সত্ত্বেও ঘর পরিষ্কার করল এতোয়ারি। হাসপাতাল থেকে বেরোনোর আগে ছোট নার্স তাকে টিফিন খাইয়ে দিয়েছিল। এখন রাতের ভাত রান্না করার ইচ্ছেটা মন থেকে চলে গেল। এ সময় বাইরে থেকে কিছু লোকের চেঁচামেচি ভেসে এলো। কেউ একজন বেশ জোরে কাঁদছে। কৌতূহলী হয়ে সে ঘরের বাইরে এসে খানিকটা দূরে একটা ছোট্ট ভিড় দেখতে পেল। এতোয়ারি ভিড়ের কাছে যেতে শুনতে পেল বিকাল থেকে ধনুবুড়ো 3 মাথা এক করে বসেছিল। কেউ তাকে নড়াচড়া করতে দেখেনি। মাংরা সর্দার বলল, মারা নাও যেতে পারে, অনেক সময় মানুষ অজ্ঞান হয়ে গেলে এরকম দেখায়। শেষ পর্যন্ত একজন বাজারের এক কম্পাউন্ডারকে নিয়ে এলো। লোকটা ধনুবুড়োকে ভালো করে পরীক্ষা করে বলল, না, নেই, অনেক আগেই প্রাণ বেরিয়ে গেছে। শোনা মাত্র একজন চিৎকার করে কেঁদে উঠল। তাকে সান্ত্বনা দিল কয়েকজন। মাংরা সর্দার ধমক দিল, কাঁদছিস কেন? কত বয়স হয়েছিল তা জানিস? আমি ছেলেবেলাতেই ওকে ঠিক এই চেহারায় দেখেছি। বয়সের গাছ পাথর নেই বুড়োর, মরে গিয়ে বেঁচে গেছে। ভিড় ঠেলে এগিয়ে গিয়ে ধনু বুড়োর মুখ দেখল এতোয়ারি। চোখ বন্ধ, চুপসে যাওয়া মুখ, একটাও দাঁত নেই, কিন্তু ঠোঁটের কোণে যেন চিলতে হাসি জড়িয়ে আছে। এতোয়ারি যেন শুনতে পেল, পড়বে পড়বে, ঠিক মনে পড়বে। ধনু বুড়োর দেশ যে গ্রামে, সেখানে পৌঁছতে যে স্টেশনে ট্রেন থেকে নামতে হয়, তার নামটা বুড়োর মন থেকে মুছে গিয়েছিল। মৃত্যুর আগে কি ধনু বুড়োর সেই নামটা মনে পড়েছিল? কত বয়স হয়েছিল ধনু বুড়োর, এই নিয়ে আলোচনা চলছিল। চার্চে খবর দিতে হবে। কবরখানায় নিয়ে গিয়ে গোট দেওয়ার আগে চার্চের পাদ্রীকে খবর দিতে একজনকে পাঠালো মাংরা সর্দার। ধীরে ধীরে সরে এলো এতোয়ারি। ধনু বুড়োর বহুকালের ইচ্ছে পূর্ণ হল না। এতোয়ারির কথা শুনে মানুষটা বেশ খুশি হয়েছিল, কিন্তু স্টেশনটার নাম বুড়োর স্মৃতি থেকে মুছে গিয়েছিল। ট্রেনের টিকিট কাটার সময় রেলের বাবুকে বলতেই পারত না কোথায় যাবে।
দিনের পর দিন, মাস, বছর এখানে তেমাথা এক করে বসে বুড়ো ভেবে গেছে একদিন না একদিন তাকে তার পূর্বপুরুষের গ্রামে ফিরে যেতেই হবে। কিন্তু শেষ শ্বাস ফেলার আগে ধনু বুড়ো দেশের স্টেশনের নামটা জেনে যেতে পারল না। আজ লাইনের অনেক লোক রাত জাগবে। বয়স্ক মানুষ মারা গেলে লাইনের সর্দার বাগানের সাহেবদের খবর দিয়ে আসে। রাতে মরলে আধবেলা ছুটি মঞ্জুর হয়, দিনে মরলে ছুটি নিলে রোজ কাটা হয়। তাই কথাটা চালু আছে, মরতে হলে মাঝরাতের আগেই মরো। এতোয়ারে দেখল ধনুবুড়োর মৃতদেহ একপাশে কাপড়ে ঢেকে হারিয়ে খাওয়া শুরু হয়ে গেল শোক ভুলতে। সে হাঁটতে শুরু করল। চা বাগানের ভেতরে রাত ঘন হলে বিচিত্র শব্দের জন্ম হয়। প্রথমে খুব মৃদু শব্দ কানে আসার সঙ্গে সঙ্গেই মিলিয়ে যায়। তারপর হঠাৎ চারধার চমকে দিয়ে কোনো রাত পাখি চিৎকার করে গাছের ডাল ছেড়ে ঝাপসা হয়ে পড়ে থাকা চা বাগানের উপর দিয়ে উড়ে যায়। সেই শব্দ মিলিয়ে যেতেই চরাচর অদ্ভুত নিস্তব্ধতা ডুবে যায়। বেশ কিছুক্ষণ পরে চারদিক দেখে শুনে সাহস করে প্যাঁচারা ডেকে ওর খবর নেয়। সেই ডাক কানে যেতে চা বাগানের ভেতরের রাস্তায় দাঁড়িয়ে আজ এতোয়ারির মনে হলো পাখিদেরও বন্ধু আছে, তারাও বন্ধুর সঙ্গ চায়। কিন্তু তার কোনো বন্ধু নেই। ছোটবেলায় এতোয়ারির কোনো বন্ধু ছিল না। 7 বছর বয়সেই 4 মাসের বাচ্চা ভাইকে কাপড়ে বেঁধে পিঠে ঝুলিয়ে ঘরের সামনে দাঁড়িয়ে থাকতে হতো। শীতকাল এলে শরীর একটু লম্বা হলে পিঠে ভাইকে নিয়ে নদী পেরিয়ে চলে যেত বাবুদের কোয়ার্টার্সের সামনে মাঠের পাশে। সেখানে বিকেলে রোদ মরে যাওয়ার আগেই বাবুদের ছেলেরা জাম্বুরাকে ফুটবল বানিয়ে খেলত। এতোয়ারি ভাইকে পিঠে নিয়ে খেলা দেখতে দেখতে দুটো দলের একটাকে নিজের দল ভেবে নিত। যখন খেলা শেষ করে বাবুদের ছেলেরা যে যার ঘরে চলে যেত, তখন গরম হয়ে চেপটে যাওয়া জাম্বুরাকে ফেলে দিত। নির্জন সেই খেলার মাঠে পড়ে থাকা ক্ষত বিক্ষত ফলটাকে তুলে নিতেই হাতে রস লেগে যেত। দ্রুত ভাইকে পিঠে নিয়ে নদীর গায়ে চলে আসত সে। একটু চাপ দিতেই জাম্বুরের একদিক ফেটে গলগলিয়ে রস বের হতো। ঘুমন্ত ভাইকে ডাকত সে, এই রস খাবি? দিদির পিঠে গাল চেপে ঘুমিয়ে থাকা ভাইয়ের সাড়া পাওয়া যেত না। তখন বাতাবিটা মুখের উপর তুলে চাপ দিতেই গলগল করে রস বেরিয়ে আসত মুখে। বেশিরভাগ জাম্বুরের রস এত টক থাকত যে ফেলে দিতে হতো। মাঝে মধ্যে কম টক আর একটু মিষ্টি মেশানো রস পাওয়া গেলে তৃপ্তি করে অনেকটা পান করে নিত এতোয়ারি। ভাইয়ের ওজন বাড়ছিল, পিঠে বয়ে নিয়ে যাওয়া বেশ কষ্টের হয়ে উঠছিল। তাছাড়া ও তখন ভালো হাঁটতে পারে বলে সহজে পিঠে উঠতে চাইত না। তখন ওকে জাম্বুরার রসের লোভ দেখিয়ে পিঠে নিতে পারত এতোয়ারি। ওকে হাঁটিয়ে নিয়ে যাওয়া সম্ভব ছিল না, কারণ নদীর জল মাঝে মাঝে ওর গলা সমান হয়ে বয়ে যেত। আর বাবা মা ওর উপর ভাইয়ের দায়িত্ব ছেড়ে কাজে যেত বলে এতোয়ারি একা বল খেলা দেখতে যেতে পারত না। ভাইকে পিঠে ওঠাতে হতো লোভ দেখিয়ে, কষ্ট হলেও। সেই ভাইয়ের এক রাতে জ্বর এলো। ভাইয়ের মাথা জলে ধুয়ে দিচ্ছে মা। এই দৃশ্য দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিল এতোয়ারি। ঘুম ভাঙল মায়ের কান্নার শব্দে। বাবার কোলে ভাই, মা এবং লাইনের আরও কয়েকজন পেছনে। এতোয়ারি শুনতে পেল ভাইয়ের শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, তাই ওকে নিয়ে সবাই বাগানের হাসপাতালে যাচ্ছে। কেউ তাকে ডাকেনি, তবু দলটার পেছন পেছন এতোয়ারি হাঁটতে লাগল। জীবনে প্রথমবার সে হাসপাতালে গিয়েছিল। তাকে এবং অন্যদের বাইরে রেখে মা আর বাবা ভাইকে ভেতরে নিয়ে গেল। বেলা বাড়লে বাবা মা ভাইকে হাসপাতালে রেখে
তাকে লাইনে ফেরত নিয়ে এসেছিল ওরা। দুপুরের খাবার ওদের কাছ থেকে পেয়েছিল সে। লাইন থেকে বেরোনোর মুখে পড়ে থাকা গাছের গুড়ির উপর সারা দুপুর বসে থাকলো এতোয়ারি। বিকেলে ওরা এলো। পাগলের মতো কাঁদছিল মা, বাবাও। বাবার কোলে ভাই, সাদা কাপড়ে ঢাকা শরীর। জীবনে প্রথমবার কাউকে মরে যেতে দেখেছিল এতোয়ারি। তার শরীরের সঙ্গে ভাইয়ের শরীর প্রতিটি দিনের বেশ কয়েক ঘন্টা মিশে থাকত। ভাইয়ের শরীরে গন্ধ নাকে আসত তখন। এসব তার অভ্যেস হয়ে গিয়েছিল। মায়ের কান্না ধীরে ধীরে কমে এলো। বাবাকে বোঝা যাচ্ছে না, কিন্তু এতোয়ারি ঘরের দাওয়ায় পাথরের মতো বসে থাকত। ভাই ছাড়া তার কোনো সঙ্গী ছিল না। সে মরে যাওয়ার পরে কারো সঙ্গে বন্ধুত্ব করার ইচ্ছেও হয়নি। সে জানত তার কপালের উপর আভ থাকায় সে অন্যদের চেয়ে আলাদা। ওই আবের জন্য সমবয়সী মেয়েরা তাকে এড়িয়ে যায়, ছেলেরা দূরে দূরে থাকে। মাকে বলতে শুনেছে, ছেলেটাকে কেড়ে নিলে তুমি, কি পাপ করেছি আমি। বাবা শুয়ে শুয়ে বলতো, ভগবান মেয়েটাকে নিতে পারত, ওই আবওয়ালি মেয়েকে কেউ বিয়ে করবে? চিরকাল ঘাড়ে বসে খাবে। কথাগুলো কানে যেত, কিন্তু শুনতে শুনতে মন আর খারাপ হতো না। অভ্যেস হয়ে গেলে ব্যথাকে ব্যথা বলে মনে হয় না। যে লোকটা তাকে দু চোখে দেখতে পারত না, ভগবান তাকে শাস্তি দিলেন। কিন্তু পঙ্গু হওয়া সত্ত্বেও বাবার মুখের তেজ এতদিন কমেনি। কিন্তু বউয়ের হাতে মার খাওয়ার পর থেকে একদম চুপ করে গিয়েছে মানুষটা। ফিনফিনে অন্ধকারে হেঁটে যাচ্ছিল এতোয়ারি। একবার তার ডান পায়ের বুড়ো আঙুল পাথরে ধাক্কা খাওয়ায় ব্যথা সামলে সে সজাগ হল। অন্যমনস্ক হয়ে সে হাসপাতালের দিকে হেঁটে যাচ্ছিল। কিন্তু এখন এমার্জেন্সির পেশেন্ট ছাড়া কাউকে হাসপাতালে ঢুকতে দেওয়া হয় না। তাকে দেখলে চৌকিদার নিশ্চয়ই চিনতে পারবে, ঢুকতেও হয়তো দেবে। কিন্তু বড় নার্স তার কৈফিয়ত চাইবেন। এমন কি প্রয়োজন হলো যে অত রাতে সে মাকে দেখতে এসেছিল? দ্বিধায় পড়ল এতোয়ারি। আর তখনই তার কানে খিলখিল হাসির শব্দ বাজল। মহিলার গলায় খুশির হাসি। অবাক হয়ে বাঁ দিকে তাকালো এতোয়ারি। তারপরেই মহিলা কণ্ঠে কথা শুনল, যদি মরে যাই। এবার একটি পুরুষ কণ্ঠ নিচু গলায় যা বলল তা বুঝতে পারল না এতোয়ারি। খুব অবাক হয়ে গেল সে। এই রাতের অন্ধকারে লোকালয়ের বাইরে নদীর ধারে নারী ও পুরুষ এভাবে গল্প করতে আসবে ভাবা যায় না। মহিলা যে আনন্দে আছে তা ওর হাসি থেকে বোঝা যাচ্ছে। কৌতূহলী হলো এতোয়ারি। নিঃশব্দে সে নদীর দিকে এগিয়ে গিয়ে একটা বড় ঝোপের আড়ালে দাঁড়াল। অন্ধকারে নদীর জল ভালো করে বোঝা না গেলেও সেটা যে দ্রুত বয়ে যাচ্ছে তা আঁচ করা যাচ্ছে। মুখ ঘুরিয়ে তাকাতেই নদীর পাশে ঝোপের গায়ে দুটো শরীরকে অস্পষ্ট দেখতে পেল এতোয়ারি। দুজনে ঘনিষ্ঠ হয়ে শুয়ে আছে ঘাসের ওপর। ওরা কারা তা বুঝতে পারছিল না সে। নারীকণ্ঠ বলল, আজ ওটা না, যদি লেগে যায় তাহলে পেটে যেটা আছে তার ক্ষতি হবে। আহা, পুরুষ বলল, পেটে যে আছে তার বাবাকে? নারী হাসল, তুমি 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 বাবা হয়ে আমি ওর ক্ষতি চাইতে পারি? জানি। শোনো, তোমার বন্ধু বাচ্চার জন্য খুব ভাবছে। তাই? হ্যাঁ, আজ ওকে লুকিয়ে এখানে এসেছি। অবশ্য আমি যা বোঝাবো তাইও মেনে নেয়। নিজের যে ক্ষমতা নেই তা বুঝতেই যায় না। ভাগ্যিস তোমার স্বামীর ক্ষমতা নেই, তাই আমি তোমাকে পেলাম। পুরুষ আবার নারীর ঘনিষ্ঠ হল। নারী আনন্দিত এবং সতর্ক স্বরে বলল, সাবধান, যেন বেশি চাপ দিও না, দুষ্টু। সরে এলো এতোয়ারি।
সে বুঝতে পারছিল না তার কি করা উচিত। শেষ পর্যন্ত মনে হলো ঘরে ফিরে যাওয়াই ভালো। সে ঘরের পথ ধরল। তখন কুলি লাইনে রাত ঘন হয়েছে। ধনু বুড়োকে কবর দিতে অনেকেই চলে গেছে কবরখানায়। এতোয়ারি দেখল ধনু বুড়োর নাত বউ আর একজন প্রৌঢ়া গাছতলায় বসে আছে, যেখানে ধনু বুড়োকে সকাল থেকে রাত পর্যন্ত বসিয়ে রাখা হতো। সম্ভবত কবরখানা থেকে লোকজন ফিরে না আসা পর্যন্ত ওরা গম্ভীর মুখে ওখানে বসে থাকবে। এতোয়ারিকে দেখে ধনু বুড়োর নাত বউ হাত নেড়ে কাছে ডাকল। এতোয়ারি কাছে এলে প্রৌঢ়া ক্লান্ত গলায় জিজ্ঞাসা করল, তোর মা কেমন আছে? ভালো। সব কি যে হয়ে যাচ্ছে। ধনু বুড়োর নাত বউ শ্বাস ফেলল। তারপর যেন মনে পড়েছে এমন ভঙ্গিতে বলল, তোর সঙ্গে ধনু বুড়োর কোনো কথা হয়েছিল? কোন কথার কথা বলছো? এতোয়ারি জিজ্ঞাসা করল। মারা যাওয়ার একটু আগে ধনু বুড়ো নাকি দুটো কথা বেশ কয়েকবার বলেছিল। আমার ছেলের বউ খাবার দিতে গিয়ে শুনেছিল। কি কথা? তোর নাম বলছিল আর বলছিল মহুয়া মিলন। বেশ ভেবে ভেবে বলল প্রৌঢ়া। মহুয়া মিলন মানে কি তুই জানিস? মাথা নাড়ল এতোয়ারি। না। অন্য মহিলা জিজ্ঞাসা করল, তোমার ছেলের বউ ঠিক শুনেছিল? হ্যাঁ, ঘরে ফিরে তখনই আমাকে বলেছিল। আমিও কথাটার মানে বুঝতে পারিনি। তুই কথাটা কখনো শুনিসনি? না। মাথা নাড়ল এতোয়ারি। সঙ্গের মহিলা বলল, কি বলতে কি বলেছে, মাথার কি ঠিক ছিল? ঘরে ফিরে এলো এতোয়ারি। যেভাবে বাবাকে সে দেখে গিয়েছিল ঠিক সেভাবেই পড়ে আছে বাবা। এই কুলি লাইনে যে একটা ঘটনা ঘটে গেল তার খবর বাবার কাছে এখনো পৌঁছায়নি। ঘরের বিপরীত দেওয়ালে বিছানায় করে শুয়ে পড়ল এতোয়ারি। চোখ বন্ধ করতেই আচমকা নদীর গা ঘেঁষে শুয়ে থাকা দুই নারী পুরুষের শরীর সামনে চলে এলো। আসন্ন সন্তান সম্ভবা ওই নারীটি কে? সে গলা শুনে বুঝতে পারেনি। নিশ্চয়ই এই লাইনে থাকে না। পুরুষটিকেও সে চেনে না। কিন্তু সন্তানের পৃথিবীতে আসার দিন যখন বেশি দেরিতে নেই, তখন ওরা শরীরের আনন্দ পেতে রাতের অন্ধকারে নদীর ধারে মিলিত হয়েছে। ওরা স্বামী স্ত্রী নয়। ওদের সন্তান কখনোই বাবার নাম জানতে পারবে না। কিন্তু এতোয়ারির মনে আজ অন্য রকমের অস্বস্তি ছড়িয়ে পড়ছিল। তার স্বামী মুখে কাপড় চাপা দিয়ে শরীর ভোগ করত। সে সময় ভয়ঙ্কর যন্ত্রণা পেত সে। আজ ওই নারীর মুখ থেকে যেসব শব্দ বের হচ্ছিল তাতে বিন্দুমাত্র যন্ত্রণা ছিল না। উল্টে উপভোগের সুখ ঝরে পড়ছিল। ঘুম ভেঙে গেল এতোয়ারির। শ্বাস ভারী হল। আর ঘুম আসছিল না। একদম যন্ত্রের মতো অন্ধকার থাকতেই ঘুম থেকে উঠে নদীতে যাওয়া, ঝটপট সেদ্ধ ভাত আর ডাল রেঁধে তৈরি হয়ে বাবার সামনে খাবার রেখে দিয়ে এতোয়ারি শাড়ি বদলে যখন বাইরে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, তখন সূর্য উঠে গেছে। উঠে বসে বাবা তার দিকে চুপচাপ তাকিয়ে আছে। দেখেও দেখে না এতোয়ারি। হাসপাতালে যাওয়ার জন্য পা বাড়ায়। মায়ের শরীর এখন স্বাভাবিক। সকালে বড় নার্স ছুটি দিয়ে দিয়েছিলেন, কিন্তু এতোয়ারির অনুরোধে মাকে সন্ধে পর্যন্ত হাসপাতালে থাকতে দিলেন তিনি। এতোয়ারি ছুটির পর মাকে সঙ্গে নিয়ে ঘরে ফিরে যাবে। কাজ একটু হালকা হলে এতোয়ারি ছোট নার্সকে জিজ্ঞাসা করল, দিদি, আপনি কি জানেন মহুয়া মিলন বলে যে জায়গা আছে সেটা কোথায়? ছোট নার্স অবাক হয়ে তাকালো। মহুয়া মিলন? মাথা নেড়ে হ্যাঁ বলল এতোয়ারি। জায়গার নাম না ফুলের নাম? ছোট নার্স জিজ্ঞাসা করল। জায়গার নাম,
এতোয়ারি জবাব দিল। ঠোঁট উল্টালো ছোট নার্স। বড়দিকে জিজ্ঞাসা করো, উনি হয়তো জানেন। বড় নার্সকে জিজ্ঞাসা করতে সাহস হচ্ছিল না। ঘণ্টাখানেক পরে দুই দিদি যখন একসঙ্গে পেশেন্টদের দেখতে এলেন, তখন ছোট নার্স বলল, এই কি নাম বলছিলে? বড় নার্স জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? ও একটা জায়গার নাম জিজ্ঞাসা করেছিল, নামটা আমার অচেনা। ছোট নার্স হেসে কথাগুলো বলে সামনে রোগীর দিকে এগিয়ে গেল। বড় নার্স তাকালেন, চোখে জিজ্ঞাসা। এতোয়ারি নামটা বলল। বড় নার্স চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করে মাথা নাড়লেন। এরকম নামের কথা আমি শুনিনি, বোধহয় কোনো ছোট জায়গা বা গ্রামের নাম। কিন্তু তুমি তুমি জানতে চাইছো কেন? কোনো দরকার আছে? মাথা নেড়ে হ্যাঁ বলল এতোয়ারি, কোনো কথা বলল না। তুমি ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করতে পারো। বড় নার্স চলে গেলেন। বিকেলে ডাক্তারবাবু যখন ওয়ার্ডে এলেন, তখন এতোয়ারি একজন জ্বরাক্রান্ত রোগীর কপালে জলপট্টি লাগিয়ে দিচ্ছিল। দেখতে পেয়ে ডাক্তারবাবু কাছে এসে জিজ্ঞাসা করলেন, জ্বর এখন কত? তার পেছনে ছিল ছোট নার্স, বলল, 101। তাহলে কিছুটা কমেছে, থাক আর জলপট্টি দিতে হবে না, ওকে একবার ভেজা গামছা দিয়ে শরীর মুছিয়ে দাও। বলে ঘুরে দাঁড়িয়ে এক পা হেঁটেই ফিরে তাকালেন ডাক্তার। বড়দিদি বলছিল তুমি মহুয়া মিলনের কথা জিজ্ঞাসা করেছ। নীরবে মাথা নাড়ল এতোয়ারি। এই নামটার কথা তুমি জানলে কি করে? শুনেছি, নিচু গলায় বলল এতোয়ারি। ও, মহুয়া মিলন নামে বোধহয় একটা জায়গায় আছে, সেটা এখান থেকে প্রায় 8-900 মাইল দূরে বিহার প্রদেশে। আমার খুব অবাক লাগছে শুনে, তুমি কার কাছে জায়গাটার নাম শুনলে? ডাক্তারবাবুর কথা শেষ হতে না হতেই বড় নার্স দ্রুত ঘরে এসে বললেন, ডক্টর, ম্যানেজার সাহেব আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। ডাক্তারবাবু চলে গেলেন, কিন্তু আধ ঘন্টা পরে এতোয়ারির ডাক পড়ল তার ঘরে। সংকোচের সঙ্গে ঘরে ঢুকে দাঁড়াতেই ডাক্তারবাবু মুখ তুললেন। তার সামনের টেবিলে একটা বই খোলা। বললেন, হ্যাঁ, তুমি মহুয়া মিলন নামের জায়গাটার কথা জিজ্ঞাসা করছিলে তো? কথা না বলে মাথা নেড়ে হ্যাঁ বলল এতোয়ারি। বলছি, কিন্তু তার আগে বলো, এর নাম তুমি শুনলে কার কাছ থেকে? একটু ইতস্তত করে এতোয়ারি বলল, ধনু বুড়ো বলেছিল। ধনু বুড়ো? কপালে ভাঁজ পড়ল ডাক্তারবাবুর। তারপর অবাক গলায় জিজ্ঞাসা করলেন, কাল যে বৃদ্ধ মানুষটি মারা গিয়েছেন তার নাম ধনু বুড়ো না? মাথা নেড়ে হ্যাঁ বলল এতোয়ারি। আচ্ছা। ডাক্তারবাবু বললেন, মহুয়া মিলন বিহারের রাঁচির কাছে একটা জায়গা, ওই নামে একটা স্টেশনও আছে। ধনুবুড়ো আর কি বলেছিল তোমাকে? আমাকে বলেননি উনি, কিন্তু ওই জায়গায় ফিরে যেতে চেয়েছিলেন। কেন? বোধহয় ওখানে ওর দেশ ছিল, সেই দেশ থেকে উনি এখানে এসেছিলেন। হ্যাঁ, চা বাগানের প্রয়োজনে শ্রমিকদের আনা হয়েছিল বিহারের ওইসব জায়গা থেকে। তোমার সঙ্গে ঠিক কী কথা হয়েছিল ধনুবুড়োর? ডাক্তারবাবু কৌতূহলী হলেন। মাথা নিচু করল এতোয়ারি। সে যেটুকু জানে তা বলার ঠিক হবে কিনা বুঝতে পারছিল না, কিন্তু ডাক্তারবাবু তার দিকে তাকিয়ে আছেন দেখে সে বলল, উনি তো হাঁটাচলা করতে পারতেন না, এক জায়গায় সারাদিন বসে রাখা হতো ওকে, কিন্তু ওর মন সবসময় চলে যেত ছেলেবেলায় যে দেশ ছেড়ে এসেছেন সেই দেশে। বয়সের জন্য ভালো করে কথা বলতে পারতেন না, অনেক কথা ওর মন থেকে হারিয়ে গিয়েছিল। এমনকি যে দেশ থেকে উনি ছেলেবেলায় এসেছিলেন সেই দেশের নামটাও মনে করতে পারতেন না। কাল যখন আমি বললাম ওকে দেশে নিয়ে যেতে পারি, তখন খুব খুশি হয়েছিলেন, কিন্তু যে জায়গায় ফিরে যাবেন তার কথা কিছুতেই মনে করতে পারেননি।
পরে তার হঠাৎ নাম মনে পড়েছিল, বাড়ির বউদের সেই নাম বলেও ছিলেন। আমি তার এক নাতবউয়ের মুখে নামটা শুনেছি। চুপচাপ শুনলেন ডাক্তারবাবু, তারপর শ্বাস ফেলে বললেন, মহুয়া মিলন নামটা যদি কিছুদিন আগে ওর মনে পড়ত, তাহলে ওর শরীরে ট্রেনে চেপে যাওয়া সম্ভব হতো না। ভেরি স্যাড। কিন্তু উনি তোমাকে বলেছিলেন যে ফিরে যেতে চান? হ্যাঁ। তা তো হলো, কিন্তু তুমি জায়গাটা কোথায় তা জানতে চাইছো কেন? উনি কত দূর থেকে এদেশে এসেছিলেন তা জানতে চাইছিলাম। দেখো, যখন চা গাছের চাষ এদেশে চালু হলো, তখন তা করার জন্য শ্রমিক পাওয়া যায়নি। শ্রমিক আনা হয়েছিল বিহারের সেই সব অঞ্চল থেকে যেখানে বছরের বেশিরভাগ সময় ফসল জন্মায় না। সেখানকার মানুষ জল আর খাবারের লোভে এদেশে চলে এসেছিল দালালদের সঙ্গে। যারা এসেছিল তারা ফিরে যাওয়ার কথা ভাবত না। চা বাগানে কাজ করে দুবেলা পেট ভরে খাবার খাওয়াটা তাদের কাছে এত মূল্যবান ছিল যে তারা ছেড়ে আসা দেশের ভয়ঙ্কর কষ্ট ভোগ করতে চাইত না। সে সময় যারা এসেছিল, শুধু তারা কেন, তার পরের মানুষগুলো এখানেই মরে গিয়েছে। হয়তো ধনুবুড়োর মতো অতি বয়স্ক কিছু মানুষ ডুয়ার্স কিংবা আমাদের চা বাগানে এখনও অথর্ব হয়ে বেঁচে থাকলেও থাকতে পারে। কথা শেষ করে ডাক্তারবাবু তাকালেন এতোয়ারির দিকে। মন দিয়ে শুনছিল এতোয়ারি। এ দেশ তার নয়, এ কথা সেও জানে। কিন্তু কিভাবে তাদের পূর্বপুরুষরা এদেশে এসেছিল সেই কাহিনী সে কারো কাছে শুনতে পায়নি। ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন, এসব কথা তুমি লাইনের বয়স্ক মানুষদের মুখে শোনোনি? মাথা নেড়ে নিঃশব্দে না বলল এতোয়ারি। তারপর ইতস্তত করে জিজ্ঞাসা করল, আচ্ছা, ওই মহুয়া মিলন নামের জায়গাটা কি এখনো আছে? না থাকার তো কোনো কারণ নেই। যাদের প্রাণ আছে তাদের একসময় মৃত্যু হয়। এমনকি নদীর বুকে জলের যে ধারা, তার প্রাণ না থাকলেও শুকিয়ে গেলে গতি হারায়। পাহাড়ও ধ্বংস হয়, আর মাটির চেহারা পাল্টাতে পারে, কিন্তু কখনোই ধ্বংস হয় না। তাই নাম বদলে গেলেও মহুয়া মিলন নামের জায়গাটা নিশ্চয়ই আছে। ডাক্তারবাবু কথা শেষ করে নিজের কাজে মন দেওয়ার চেষ্টা করলেন। চুপচাপ সরে এলো এতোয়ারি। সন্ধ্যের মুখে মাকে নিয়ে ফিরে এলো এতোয়ারি। এখন মাকে অনেক ভালো দেখাচ্ছে। আসার পথে ধনুবুড়োর মৃত্যুর খবরটা সে মাকে দিয়েছিল। শুনে মা বলেছিল, যাক, মানুষটা বেঁচে গেল এতদিনে। অবাক হয়েছিল এতোয়ারি। এ কথা বলছো কেন? বারে, ওরকম পুতুলের মতো বেঁচে থেকে কি লাভ হতো বুড়োর? কিছু ভাবতেও তো পারত না, কাজ করা দূরের কথা। মা বলেছিল, ভাবতে পারত, নিজের দেশে ফিরে যাওয়ার কথা ভাবত। নিজের দেশ আবার কি? যত সব ফালতু কথা। মা হেসেছিল। ঘরে ফিরে দেখল ভেজানো দরজার ওপারটায় অন্ধকার। এতোয়ারি হ্যারিকেন জ্বালাতে গিয়ে বুঝল তাতে তেল নেই। হাতড়ে হাতড়ে ডিবরি বের করে তার সলতেতে আগুন দিতে ঘরের অনেকটা দেখা গেল। বাবা শুয়ে আছে পাশ ফিরে। সকালে রেখে যাওয়া খাবার খেয়ে নিয়েছে। মা বলল, কুয়ো থেকে এক বালতি জল এনে দে। নদীতে যাবে না? না। রাতে খাবে তো? আমি 3টে ডিম হাসপাতাল থেকে ধার করে এনেছি। ডিমের কথা কানে যেতেই বাবাকে উঠে বসতে দেখল এতোয়ারি। মা বসে পড়লে সে বালতি নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। একটা মানুষ বছরের পর বছর চুপচাপ 3 মাথা এক করে বসে থাকত। গাছ, ঢিবি অথবা পাথরের মতো পড়ে থাকত সকাল থেকে মাঝরাত পর্যন্ত। শুধু বৃষ্টি হলে মানুষটাকে দয়া করে বাইরে খোলা আকাশের নিচে আনা হতো না। সেই মানুষটা নেই। এতোয়ারির মনে হচ্ছিল এ না থাকায় কারো কিছু এসে যাচ্ছে না। এ ডুয়ার্সের চা বাগানের শ্রমিকদের লাইনে বসে
মনে মনে ধনুবুড়ো চলে যেত তার বাল্যকালের মহুয়া মিলনে। এখন মহুয়া মিলনে কি পৌঁছে গিয়েছে ধনুবুড়োর আত্মা? বালতি ভরা জল মায়ের কাছে পৌঁছে দিয়ে ঘরে পড়ার কাপড় এবং গামছা নিয়ে আধো অন্ধকারে এতোয়ারি নদীর ধারে চলে এলো। কুলকুল আওয়াজ তুলে ছোট ছোট ঢেউ ধীর গতিতে চলে যাচ্ছে ডুডুয়া নদীর দিকে। সেই জলের পাশে বড় পাথরের উপর বসে এতোয়ারির কেবলই ধনুবুড়োর কথা মনে পড়ছিল। দিনের পর দিন মানুষটা ভেবে গিয়েছিল যে সে একদিন মহুয়া মিলনে যেতে পারবে। তার সেই ইচ্ছে পূর্ণ হল না। জলের শব্দ হতে চমকে তাকালো এতোয়ারি। জলের ওপর অন্ধকার কি একটু পাতলা হয়ে যায়? এতোয়ারি সোজা হয়ে বসে দেখল তরতর করে লম্বা কিছু নদীর জলে সাঁতার কেটে ওপারে চলে গেল। ওটা যে একটা সাপ তাতে কোনো সন্দেহ নেই। দিনের বেলায় সে কোনোদিন ওই নদীতে সাপ দেখেনি। ঘরে ফিরে সে দেখল বাবা একদিকে আর মা অন্যদিকে শুয়ে আছে। টেবলিটার আলো কমে এসেছে। কাঠের আগুন জ্বেলে ভাত রাঁধতে বসল এতোয়ারি। আগুনটার দিকে তাকিয়ে মনে হলো ধনুবুড়োর কথা। মরে গেলে হিন্দুদের দেহ পুড়িয়ে দেওয়া হয়, খ্রিস্টানদের কবর। সে কবে থেকে নাকি চা বাগানের শ্রমিকদের বেশিরভাগই খ্রিস্টান। অনেকেই রবিবারে গির্জায় যায়। যত দিন যাচ্ছে তত গির্জায় যাওয়া মানুষের সংখ্যা কমছে। বাবা মায়ের সঙ্গে সে ছেলেবেলায় প্রতি রবিবারে গির্জায় যেত। আজকাল শুধু বড়দিনের সময় যায়। আর মরে গেলে খ্রিস্টান বলে কবর দেওয়া হয়। কিন্তু এতোয়ারি শুনেছে তাদের পূর্বপুরুষরা খ্রিস্টান ছিল না। গল্পের বাক্স বাই রোমানা নূপুর চ্যানেলে আমি রোমানা নূপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম সমরেশ মজুমদারের লেখে একটি উপন্যাস বুকের ঘরে বন্দি আগুন এর দ্বিতীয় পর্ব। আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের বাক্স চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন উপন্যাস শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প বা পর্ব বা উপন্যাস দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।